নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সুন্দর ছোট গল্প, বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রবর্তী বলেছিলেন, এই ছেলে একদিন রাজা হবে। যদু চক্রবর্তী এ অঞ্চলের একজন বড় জ্যোতিষী, তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মদিনটির পর বহু বছর কেটে গিয়েছে। রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালো গোছের প্রহরী হওয়ার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না। অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়ত। 4th ক্লাসে উঠবার পর ফেল করে সে লেখাপড়া দিলে ছেড়ে। বললে, ছোট ছোট ছেলেরা উঠবে নিচ থেকে আমার ক্লাসে, তাদের সঙ্গে পড়তে লজ্জা করে। সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না। মামারা বললে, লেখাপড়া যদি না করো বাপু, তাহলে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে, বাড়ি চলে যাও। বাড়ি এসে যখন সে বসল তখন তার বয়স 14-15 বছর। অজ পাড়াগায় বাড়ি, সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না। এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে। তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন। বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে, তাহলে রেলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা ঢোককলও আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাফ শিখবার একখানা বই। বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত। সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে। আর একটা মজা ছিল তার, সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত। যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েদ বেলের গাছে উঠে মহা হইচই করছে, ও এসে গম্ভীর মুখে বলতো, এই সব নাম, গাছ থেকে নাম। বামাচরণ বললে, কয়েদ বেল তো খাচ্ছিস, এদিকে যে ঘরে অনেকেরই চাল নেই সে খোঁজ রাখিস? শুধু কয়েদ বেল খেলে কি আর পেট ভরবে? যা, যাতে 2 পয়সা রোজগার হয় তার চেষ্টা করবে, যা। বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো। পাড়াগাঁ জায়গা, সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ। প্রত্যেক ছেলেই জানে যে তাদের বাপ মায়ের অবস্থা ভালো নয়। এতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো। তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল। এই সময় ওর ভগ্নিপতি এসে ওকে ঢেঁকি কল দিয়ে গেলেন। গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে দেখত। বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেঁকি কলটাতে টরেটক অভ্যেস করছে। ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, দোল নেই, রাস নেই, শনি রোববারও নেই। সে কি অধ্যাবসায়! দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধহয় এত অধ্যাবসায়, এত মনোযোগ দেখাননি। তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে। বছরখানেক টেলিগ্রাফ শিখবার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলে, কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না। গাঁয়ের ছেলেদের সে বলতো, জানিস আর রেলের টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে, তার নিজের হাতে সই আছে। ছেলেদের মধ্যে 2-1 সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত, কি লিখেছে বামাচরণ দা? লিখেছে এখন রেলের চাকরি হবে না,
পোস্ট খালি নেই, খালি হলে জানাবে, দাঁড়া। তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো, এই দেখ। কিন্তু এত করেও কোথাও কিছু হলো না। মাসের পর মাস গেল, টিআই সাহেবের সেই চিঠি আর পৌঁছল না। হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল। বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির। তিনি যখন মেহেরপুরে, সেই সময় বম্পাস সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সাহেব নাজির মশাইকে খুব খাতির করত, ভালোবাসত। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডীমণ্ডপে বসে সমবেত বৃদ্ধমণ্ডলীর কাছে নিজের চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন, বম্পাস সাহেবকে তো আমিই কাজ শিখিয়েছি। ছোকরা সিভিলিয়ান, নতুন বিলেত থেকে এসছে তখন। ট্রেজারি অফিসের হিসেব রাখতে জান বেরিয়ে যেত। আমায় বলতো, শোনো নাজির, এ আমার পোষাবে না। গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরোলো। কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতুম। সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বলতে বামাচরণের বাবা ছাড়া আর কেউ করেননি। সবাই হাঁ করে থাকতো। পেনশনও ভোগ করছেন তিনি আজ 22-23 বছর, কি তারও বেশি। বামাচরণের বয়স যখন 18-19 বছর, তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পাস সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসছেন। তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে। বম্পাস সাহেবও আর ছোকরা নেই, 50-এর উপর বয়স হয়েছে। পুরনো নাজিরকে চিনতে পারলে জিজ্ঞেস করলে, আমি তোমার কি উপকার করতে পারি নাজির? এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল। খুলনায় সার্ভের ক্যাম্প পড়েছে, জমি জরিপ হচ্ছে। বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন। বামাচরণের বাড়িতে 70 আনানের সিন্নি দেওয়া হলো। গাঁয়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরের বারান্দায় বসে, তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন। সাহেব বললে, নাজির, তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করত তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ। বামাচরণ চাকরি করতে গেল, সঙ্গে তার বৃদ্ধ পিতাও গেলেন। কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূরে তিনি একলা পাঠাতে পারবেন না। আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে। মাস দুয়েকের মধ্যেই বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে এলেন। শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসছে। সেখানে নাকি থাকার কষ্ট, নদীর জল লোনা, কাছেই সুন্দরবন, সন্ধ্যার পর ভাগের ভয়, জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয়। সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে? বামাচরণের বাবা বললেন, কোনো ভয় নেই, আমি আবার যাচ্ছি সাহেবের কাছে আর একটু ভালো চাকরির ব্যবস্থা করতে। কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল, না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে। সাহেবের আর্দালি বললে সাহেবের এখন দেখা করার সময় হবে না। বামাচরণের বাবা এতটা ভাবেননি। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল, এরপর আর বেশি দিন বাঁচেননি। ক্রমে দিন চলে গেল, বামাচরণের বয়স হয়ে উঠল। বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন, দু একটি ছেলেপুলেও হলো। গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো, তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো ভালো লেখাপড়া শিখেছে, দু একজন ভালো চাকরিও পেয়ে গেছে। বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলত। বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ
চোখে অন্ধকার দেখলে। নিজের ছেলে মেয়ে 2-3টি, একটি বিধবা ভগ্নী বাড়িতে, তারও 2-3টে ছেলে মেয়ে, বৃদ্ধা মা, অনেকগুলি পুষ্যি খেতে। চলে কিসে এতগুলো প্রাণীর? এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে। বেলা পড়ে এসছে, কচুরিপানার দামগুলো উজান মুখে চলেছে, বোধহয় জোয়ার এলো। সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে এসছে। রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে নদীর বাঁকের মুখে। জায়গাটা চারদিকে নির্জন। এখন তার মনে হলো খুলনার চাকরিটাও ছেড়ে দিয়ে এসছে আজ প্রায় 14-15 বছর হবে। হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি? পাড়টা সেখানে খুব উঁচু আর খাড়া। হাত 30-40 উঁচু। সে যেখানে বসে আছে সেইখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধহয় 2-1 দিন হলো। সেই পাড়ের গায়েই একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে। অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোঁতা। বামাচরণের চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে যে এই বাঁকের মুখে আগে, বহুকাল আগে, খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল। অনেক লোকের বাস ছিল। কলসিটা জমির ওপর থেকে হাত 4 পা নিচে পুঁতা অবস্থায় রয়েছে। সেকালে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত। এ নিশ্চয়ই টাকার কলসি। বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কি না। স্থানটা নির্জন, অন্য লোক এদিকে আসে না। কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই। তাছাড়া মোটে তো কাল রাতে এই পাড়টা ভেঙেছে। কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি? কেই বা তারপর এসছে এদিকে? অবশ্য নৌকা থেকে দেখা যাওয়ার কথা, কিন্তু জেলে ডিঙি এত দূরে আসে না। গাঁ থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌড়। এত দূরে কেউ কোমর জাল পাতে না। বামাচরণ সেখানে আর দাঁড়ালো না। ছিপ গুটিয়ে নিয়ে বাড়ির দিকে চটপট রওনা হলো। তাকে এখানে কেউ দেখে না ফেলে। বাড়ি এসে সে ভাবতে বসল, এখন সে কি করবে? আজ রাত্রে অবশ্যই কলসিটা তুলে আনতে হবে, কিন্তু একা সে কি করে পারবে? জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব। যদি শাবলের গায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায়, তাহলে স্রোতের মুখে হয়তো কোথাও ভেসে চলে যাবে, নয়তো ডুবে যাবে। তা নয়, নিচ থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত। তারপর সন্তর্পণে খুঁড়ে কলসি বার করে নিতে হবে। তাতে অন্তত 2 জন লোক দরকার। মই নিচ থেকে একজন ধরে থাকা চাই। কলসি নামানোর সময়ও সাহায্য পাওয়া দরকার। অনেক ভাবনা চিন্তার পর বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করল। নিতাই এই 12 বছরে পড়েছে, গ্রাম্য স্কুলে পড়ে, খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে। বামাচরণ ছেলেকে বললে, তোর মাকে বলিস নে, রাত্রে যাবি আমার সঙ্গে একটা জায়গায়। পিতা পুত্রে মই, শাবল, একগাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছতলায় এসে দাঁড়ালো। বুকের মধ্যে ঠিপঠিপ করছে বামাচরণের। কি জানি কি হয়। বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার। বাবার কথায় সে এসছে। কেন এসছে তার বাবা তাকে কিছুই বলেনি, কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল। নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের ঘুনিতে বড় মাছ জিয়ে রেখেছে। সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে এসছে। কিন্তু মই কি হবে? জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল। বাবাকে বললে, বাবা, এত দূরে তো জেলেরা কোমর ফেলে না, এ তো চটকাতলার বাঁক। তার বাবা ওর মুখের দিকে চেয়ে বলল, জেলেদের সঙ্গে আমাদের কি দরকার? নি, মইটা এখানে বেশ করে লাগা। অতি কষ্টে বামাচরণ মই বেয়ে ওপরে উঠল।
নিতাই খুব অবাক হয়ে গেছে। পাড়ের ওপর মই দিয়ে কি হবে, কি আছে ওখানে? সে একটু হতাশও যে না হয়েছে এমন নয়। বড় মাছ নয়, তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় বা মুথো ঘাসের শেকড় তুলতে এসছে। অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয়, সে জানি। তার ভয়ও হচ্ছিল। চারদিকে অন্ধকার, নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে। এখানে ভূতের উপদ্রবের কথাও অনেকে বলে। শ্মশান এখান থেকে খুব বেশি দূর নয়। নিতাইয়ের গাটা ছমছম করে উঠল। তার বাবা ওপরে পাড়ের গা খুঁড়তে লাগলো। সে নিচ থেকে অন্ধকারে তেমন কিছুই দেখতে পাচ্ছে না বাবা কি খুঁজছে। একবার সে বললে, কি বাবা, মুথোর শিখর? বামাচরণ চাপা গলায় বললে, আহ, চুপ কর না, মই ধরে থাক, তোর সে কথায় দরকার কি? নিতাই চুপ করে রইল। কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে? সে অন্ধকারের মধ্যেই বইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল। বাবার ভয়ে কিছু বলতেও পারছে না। অবশেষে অতি কষ্টে ভারী ও একটা কালো কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল। নিতাই অবাক হয়ে বললে, কি বাবা এতে? চুপ কর না, কে বল চেঁচামেচি, তোর সব কথা কি দরকার? শাবল আর মইটা নিয়ে যেতে পারবি একলা? কেউ না দেখে ফেলে এই জন্য বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল। বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয়। কি জানি এই অবস্থায় সে যদি চৌকিদারের সামনে পড়ে যায়? বামাচরণের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। কলসিটা বেজায় ভারী, নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি। কলসির মুখটা একটা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল। বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন এঁটে গেছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলাই যাবে না। বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে। স্ত্রীকে বললে, একটা আলো নিয়ে এসো তো। ওর আর বিলম্বই সইছে না, এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন উঁচু করে ধরলে। বিস্ময়ের সুরে বললে, কলসিটাতে কি? মরার কলসির মতন দেখতে, ওটাকে আনলে কোথা থেকে গো? অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ শাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে কালো আলকাত্রার মতন একটা কি দুর্গন্ধ পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল। নিতাইয়ের মা অবাক। স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে? রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উঠিয়ে নিয়েছে, কি কাণ্ড বাঁধালে দেখো তো। বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কষ্ট, তবে সব বৃথা। রূপোর গুঁড়োও এতটুকু নেই কলসিটাতে। কোথায় এক কলসি টাকা বা মোহর, আর তার বদলে এগুলো কি সব কালো কালো? অদৃষ্ট একেই বলে। সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না। সত্যিই তার অদৃষ্ট ভালো নয়। এমন জায়গায় পোঁতা কলসি পেয়েও তার মধ্যে বেরোয় কালো আলকাতরা। তা না হলে বম্পাস সাহেবের দেওয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে? পেয়ে হারানোটাই তার অদৃষ্ট। পরের দিন সকালে লোকজনকে আলকাতরার মতন জিনিসটা দেখাতে কেউ কিছুই বলতে পারে না। অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন, এ পুরনো ঘি, বহুকালের পুরনো ঘি। কতটা আছে? এর দাম খুব। বিক্রি করবে? কলকাতায় বউবাজারের সেনেদের দোকানে নিয়ে গেলেই ওরা নিয়ে নেবে। বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো। বউবাজারের সেনেদের মস্ত কবিরাজির দোকান। সারা ভারতবর্ষ কেন, পৃথিবীর সঙ্গে তাদের কারবার। ঘি দেখে তারা বললে, হ্যাঁ, জিনিসটা খুবই ভালো।
অন্তত 200 বছরের পুরনো। তোমাদের ঘরে ছিল নাকি? মামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির ঘটনা বর্ণনা করলে। তারপর দরদস্তুর চলল। ওরা 7 টাকার বেশি দিতে রাজিই নয়। তারপর উঠল 10 টাকায়, কিন্তু তার বেশি কিছুতেই নয়। বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে বামাচরণ 2 টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলত। একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওনাদের কথাবার্তা শুনছিলেন। তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার। আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম। রাজার মায়ের বয়স হয়েছে, হাফকাশের অসুখ। এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসছিলাম। এত বছরের পুরনো ঘি কলকাতার কোনো দোকানে নেই। আমি আপনাদের জিনিস নেব। 100 টাকা সেরের দাম দেব আমি। ওজন করুন। এই কলসিতে মোট 1250 ঘি ছিল, কিন্তু আদতে কলসিটাতে বোধহয় আরো বেশি ছিল। সেটা ভেঙে নষ্ট হয়ে যায়। বাকিটা ওরা নতুন কলসিতে পুড়ে নিয়ে এসেছিল। ঘি বিক্রি করে মোট পাওয়া গেল 1250 টাকা। যদু চক্রবর্তী জ্যোতিষী ছিল বড়, সে মিথ্যে বলেনি। এখনো তো বামাচরণের অনন্তকাল পড়ে রয়েছে। রাজা হওয়ার আশ্চর্যটা কি? আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।